আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমি যাচ্ছি, সেটা হচ্ছে সন্ধিগত মৌলগুলির। আচ্ছা, তোমাদের কাছে বইটা যেন থাকে, সবাই যেন নিজের সামনে বইটা রাখো। এরপরে তুমি দেখবে বইতে এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো সব দেওয়া আছে। ডিসকাস করছি না, ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা দেখে নেবে, নিজে থেকেই পারবে, কয়েকটা ব্যতিক্রম ছাড়া সব পারা যাবে। সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সন্ধিগত মৌল কাকে বলে সংজ্ঞা দেয় এবং তাদের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার এইখানে কতগুলো বৈশিষ্ট্য দিয়েছে, 6টা না 4টে বৈশিষ্ট্য দিয়েছে, 4টে বৈশিষ্ট্য দিয়েছে। এটা ইলেকট্রন বিন্যাস, বৈশিষ্ট্য কোথায়? হ্যাঁ, বৈশিষ্ট্য এখানে দিয়েছে। এখানে বৈশিষ্ট্য দিয়েছে মোট 11খানা বৈশিষ্ট্য দিয়েছে, 11। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মেন পয়েন্টগুলো পড়বে, যেমন কি সন্ধিগত মৌলগুলো, এদের ম্যাক্সিমাম মৌলগুলোই ধাতু, আর এদের উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, এদের ঘনত্ব অনেক বেশি হয়। মেন জায়গাটা যাচ্ছে এবার, এরা বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করতে পারে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট বা বহু সংখ্যক যোজ্যতা দেখাতে পারে। এরা সাধারণত রঙিন যৌগ গঠন করে। এদের যে মৌলগুলো হয়, এরা জটিল যৌগ প্রচুর পরিমাণে গঠন করার প্রবণতা দেখায়, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করার প্রবণতা দেখায়। কোঅর্ডিনেশন পড়ে নিচ্ছি আমরা চ্যাপ্টারটা। এবার জটিল যৌগ যখন তুমি দেখবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখনই দেখবে, সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা থাকে সেগুলো সব সন্ধিগত মৌল থাকে। কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক। জিঙ্কটা সন্ধিগত নয়, কিন্তু এরা প্রচুর পরিমাণে জটিল যৌগ গঠনে প্রবণতা দেখায়। আরেকটা কি আছে, এরা সাধারণত প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। আর কি থাকে, এরা তোমার অ্যালয় তৈরি করে। অ্যালয় মানে আমরা জানি সংকর ধাতু, নাকি? সংকর ধাতু গঠন করে, দেখবে বেশিরভাগই সংকর ধাতু এদের মিশ্রণের তৈরি, পিতল বলো, ব্রোঞ্জ বলো, এইগুলো। আর কি, এরা অনুঘটক হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তুমি ম্যাক্সিমাম অর্গানিক রিয়াকশনে দেখবে অনুঘটক যেগুলো নেওয়া হয়েছে, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, ক্রোমিয়াম, কোবাল্ট, তারপর মলিবডেনাম, এইগুলো দেখবে তোমার সন্ধিগত মৌলগুলোকেই অ্যাকচুয়ালি তারা অনুঘটক হিসেবে ব্যবহার করে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে একটা বড় বড় প্রশ্ন থাকে, যেমন যে পরিবর্তনশীল যোজ্যতা দেখায় বা বহু সংখ্যক যোজ্যতা দেখায় কেন সন্ধিগত মৌল, বড় প্রশ্ন। রঙিন যৌগ গঠন করে কেন, বড় প্রশ্ন দিতে পারে। 2 নম্বরে, বড় বলতে 1.5 বা 2। এরা জটিল যৌগ গঠনের প্রবণতা দেখায় কেন, এরা অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় কেন, এরা অ্যালয় তৈরি করতে ব্যবহার করা হয় কেন, এরকম টাইপের প্রশ্ন দেখা যায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো পড়বে ভালো করে, এখান থেকে বড় প্রশ্নগুলো পরবর্তীকালে আমি আমার নোটেও পাবে, নোট বলছি কোশ্চেনে পাবে, আর বইতেও পাবে। নেক্সট যে পয়েন্টে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে সন্ধিগত মৌলগুলোর যে ধর্মাবলীগুলো আছে, সাধারণ যে ধর্মগুলো বা বৈশিষ্ট্যগুলো বললাম, সেগুলো দিয়ে প্রশ্ন। প্রথম হচ্ছে ধাতব ধর্ম, বইতে দেখবে ধাতব ধর্ম। সেই ধাতব ধর্মটাকে তুমি কি করবে, সার্ভে করবে। সার্ভে করার পর এখান থেকে কিছু প্রশ্ন উঠে আসবে। আমি যেমন এখান থেকে সেরকম কিছু প্রশ্ন দিইনি ধাতব ধর্ম থেকে, তবে তোমাদের প্রশ্ন হতেই পারে। যেমন এখানে আমি এটা দেখতে পাচ্ছি, কার্নেলস কাকে বলে, CKERNELS, কার্নেলস, এটা আমি বলিনি, প্রশ্নটা থাকতেই পারে। তবে এখানে দেখা যায় যে সাধারণ উষ্ণতায় জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, ম্যাঙ্গানিজ ছাড়া সব সন্ধিগত মৌলেরাই এক বা একাধিক বিশিষ্ট ধাতব ল্যাটিস বর্তমান, BCC, ACC, এরকম টাইপের প্রশ্ন, যেগুলো আমি আন্ডারলাইন করেছি, কিন্তু পড়ার সময় শর্ট কোশ্চেন থাকবে, MCQতে তো থাকেই। সন্ধিগত মৌলের ঘনত্ব থেকে একটা পয়েন্ট আছে, সন্ধিগত মৌলের ঘনত্ব। আমি এখান থেকে প্রশ্ন দিয়েছে যে সন্ধিগত মৌলগুলির মধ্যে কোন মৌলটির ঘনত্ব সর্বোচ্চ এবং কোন মৌলটির ঘনত্ব সর্বনিম্ন, এরকম টাইপের প্রশ্ন আমি দিয়েছি। বা তুমি রিডিং পড়বে, একটু রিডিং পড়ার পর ঘনত্ব সম্পর্কে রিডিং পড়বে। প্রশ্নটা কি দাঁড়ালো, স্ক্যান্ডিয়ামের ঘনত্ব সবচেয়ে কম 3.4, আর সবচেয়ে বেশি, এটা প্রথম সন্ধিগত সারির কথা বলছি, হ্যাঁ, কপার 8.9।
তাহলে এটা সন্ধিগত মৌলের ঘনত্ব থেকে একটা প্রশ্ন দিলাম, আমি শুধু এইটা মুখস্থ ভিত্তিক একটা প্রশ্ন দিয়েছি। এরপরে আসছে সন্ধিগত মৌলের কাঠিন্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এখান থেকে আমি একটা প্রশ্ন করেছি, তুমি সার্ভে করবে। সার্ভে এই গ্রাফটা ভালো করে দেখবে, গ্রাফটা দেখলে বুঝতে পারবে যে প্রথম সন্ধিগত সারি টাইটেনিয়াম থেকে গিয়ে কপার পর্যন্ত গেছে, তারপরের সারি জার্কোনিয়াম, তারপরের সারি হাফনিয়াম। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে মাঝের যে মৌলটা আছে সেই মৌলটার গলনাঙ্ক সব থেকে বেশি হচ্ছে। যেমন তুমি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করতে করতে যাবে, ক্রোমিয়াম হচ্ছে মাঝের মৌল, 3 থেকে 12 তো 6 দেখবে, ক্রোমিয়াম গ্রুপ 6-এ থাকে, তাহলে ক্রোমিয়ামের গলনাঙ্ক দেখো সবচেয়ে হাই দেখাচ্ছে। ঠিক দ্বিতীয় যে সন্ধিগত সারি আছে সেটাতে মলিবডেনাম দেখবে উপরে আছে, তারপরে মানে ক্রোমিয়াম, মলিবডেনাম, তারপরে টাংস্টান। এবার তার মধ্যেও দেখবে যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারির গলনাঙ্ক বেশি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারির গলনাঙ্ক বেশি, আর তার মধ্যে কি দেখবে মাঝে যে মৌলটা আছে তার গলনাঙ্ক সর্বাধিক। প্রথমে বাড়তে বাড়তে সর্বোচ্চ যাচ্ছে, তারপরে কমছে বা অন্যরকম ভাবে কমছে, যেমন এখানে ম্যাঙ্গানিজে প্রচুর কমে গেল আবার বেড়ে গেল, এরকম টাইপেরও আছে। তো এই সন্ধিগত মৌলের ক্ষেত্রে এরকম ধর্মগুলোকে তুমি একটা নর্মাল ট্রেন্ড পাবে না, যেটা পি ব্লকের ক্ষেত্রে পেতাম বা এস ব্লকের ক্ষেত্রে পেতাম। সন্ধিগত মৌলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ধর্মগুলো এদিক ওদিক হবে, তবে একটা প্যাটার্ন তারা মেনে চলে, সেই প্যাটার্নটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বইতে। আমরাও সেখান থেকে প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব। টাংস্টান দেখো একটা প্রশ্ন তো দেবে যে পুরো সন্ধিগত যে মৌলগুলো আছে সমস্ত সন্ধিগত মৌলের মধ্যে সর্বোচ্চ গলনাঙ্ক দেখা যায় একটি মৌলের উদাহরণ দাও, সেটা হচ্ছে টাংস্টান, ডাব্লু। সেই ডাব্লুটা হচ্ছে টাংস্টান, তার গলনাঙ্ক সব থেকে বেশি, আর সেটা কত সেটা মুখস্থ রাখতে পারো, এখানে দেওয়া আছে 3410 ডিগ্রি সেন্টিগ্রেড সবচেয়ে বেশি। এখন প্রশ্ন এটা শর্ট প্রশ্ন, মুখস্থ ভিত্তিক, কিন্তু যদি প্রশ্ন করে যে কোন সন্ধিগত সারির মাঝের মৌলটির গলনাঙ্ক সর্বোচ্চ হয় কেন, ক্রোমিয়াম বলো, মলিবডেনাম বলো, টাংস্টান বলো, কেন এরকম হয়? আচ্ছা, এইগুলো যেহেতু ধাতব ধর্ম, প্রকৃতি মানে ধাতু, সমস্ত সন্ধিগত মৌলগুলোই কিন্তু ধাতু, তাহলে ধাতুর যে নিজেদের মধ্যে বন্ধন থাকে, একটা মেটালের সাথে আরেকটা মেটালের যে বন্ধন, সেটা কি ধরনের বন্ধন, কি বলি সেটাকে আমরা? ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। আচ্ছা, এই মেটালিক বন্ড গুলো নিশ্চয়ই ক্রিস্টালিন একটা যৌগ তৈরি করে, যৌগ বলতে মানে ওই মেটালটাই বলবো, যৌগ বলা ভুল হয়ে গেল, যে কেলাস তৈরি করে এরা। এই যে সন্ধিগত ধাতু বা সন্ধিগত মৌল, এরা নিজেদের মধ্যে মেটালিক বন্ডের সাহায্যে বিভিন্ন ক্রিস্টাল তৈরি করে। এবার একটা ক্রিস্টালে মৌলগুলো বা মেটালগুলো খুব কাছাকাছি থাকে, এখন যত বেশি কাছাকাছি থাকবে সেই ক্রিস্টালটা তত বেশি স্ট্রং হবে, সেই ক্রিস্টালটাকে ভাঙতে তত বেশি শক্তি লাগবে। এখন যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই, যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে তত ভালো মেটালিক বন্ড হবে এবং ক্রিস্টালটা তত স্ট্রং হবে। এখন তুমি যে কোনো পর্যায়ের সন্ধিগত মৌলের স্ক্যান্ডিয়াম, যেমন তৃতীয় যে সিরিজ 3D সিরিজ, যেটা স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার বা জিঙ্ক, তুমি যখনই দেখবে ইলেকট্রন বিন্যাসটা দেখতে দেখতে যাবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবে 3D5 4s1, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা জানি 3D1 4s2, টাইটেনিয়াম 3D2 অযুগ্ম ইলেকট্রন 2, ভ্যানাডিয়াম 3D3 অযুগ্ম ইলেকট্রন 3টে, ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন ডিতে 5টা, এসে 1টা। সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন আছে ক্রোমিয়ামে, ঠিক আছে? তাহলে যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে তত ভালো এরা মেটালিক বন্ড তৈরি করতে পারবে এবং সেই ক্রিস্টালটা তত বেশি স্ট্রং হবে, তার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক তত বেশি হবে। সেই জন্য সন্ধিগত মৌলের 3D সিরিজ ক্ষেত্রে কোশ্চেনটা দিয়েছি, 3D সারির মৌলগুলির মধ্যে ক্রোমিয়ামের গলনাঙ্ক অতি উচ্চমানের কেন? তার সাথে একটা প্রশ্ন হয়েছে, সন্ধিগত মৌলগুলির মধ্যে সবচেয়ে বেশি গলনাঙ্ক কার? তাহলে সন্ধিগত মৌলের মধ্যে সবচেয়ে বেশি গলনাঙ্ক টাংস্টানের,
আর যে কোনো মৌলের মাঝামাঝি যদি যায়, যে কোনো সিরিজে মাঝামাঝি যদি যায়, যেহেতু তাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক হয় তাই তাদের গলনাঙ্ক বেশি হয়। ডিটেলসটা বই থেকে পড়বে, মেন জায়গাটা বলে দিলাম। তারপরের প্রশ্ন হচ্ছে যে সন্ধিগত বা তারপরের যে টপিকটাই বইতে পাবে সেটা হচ্ছে অ্যাটোমাইজেশন এনথালপি। অ্যাটোমাইজেশন এনথালপি কাকে বলে আগে জেনে নেবে। বলো। বলছি জিঙ্ক তো কোনো সন্ধিগত মৌল নয়, তাহলে ওইখানে যে প্রথম সন্ধিগত সারির মৌলসমূহের ঘনত্বে জিঙ্কের ঘনত্ব দিয়েছে 7.1। ওইখানে ওই পার্থক্যটা করেনি, বুঝলে তো। ডি ব্লক মৌলটাকেও তো এন্টার করতে হবে, তাহলে ডি ব্লক মৌল পড়বো কি করে যদি শুধু সন্ধিগত মৌল সম্পর্কে পড়ি, তাহলে তো জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কিছুই পড়তে পারবো না। সেই জন্য ওগুলোকেও ঢুকিয়েছে, জিঙ্ককেও ঢুকিয়েছে, ঠিক আছে। ওটা আলাদা করে বলছে না কিছু যে জিঙ্ক সন্ধিগত মৌল নয়, এরকম কিছু বলছে না। আবার অনেক বইতে ওকে কনসিডার করে অনেক প্রপার্টির মিল থাকার জন্য, ঠিক আছে। মাঝামাঝি একটা ব্যাপার, মানে এটা ভেবো না যে এখানে যে জিঙ্ককেও ইনক্লুড করেছে, জিঙ্ককে ইনক্লুড করেছে, ডি ব্লক মৌল হিসাবে ইনক্লুড করেছে। পরের যে কোশ্চেনটা আছে অ্যাটোমাইজেশন এনথালপি। অ্যাটোমাইজেশন এনথালপিটা কি, সংজ্ঞাটা অবশ্যই পড়বে, নতুন টার্ম তোমাদের কাছে হতে পারে, আগে পড়েছো কিনা জানি না। অ্যাটোমাইজেশন এনথালপি কাকে বলে? অ্যাটোমাইজেশন এনথালপি হচ্ছে এই যে মেটালগুলো নিজেদের মধ্যে জড়িয়ে থাকে বা স্ট্রং বন্ডিং করে ক্রিস্টাল তৈরি করে, সেই ক্রিস্টালটাকে ভেঙে যদি তুমি একটা অ্যাটম পাও, ঠিক আছে, কেলাস থেকে, কেলাসটাকে ভেঙে যে একটা অ্যাটম পাচ্ছ, সেই অ্যাটমটাকে পাওয়ার জন্য এই কেলাসটাকে ভাঙতে হচ্ছে, মানে বন্ডিং গুলোকে ভাঙতে হচ্ছে। সেই বন্ডিং গুলোকে ভাঙার জন্য যে এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জিটাকে বলা হয় অ্যাটোমাইজেশন এনার্জি বা অ্যাটোমাইজেশন এনথালপি। সন্ধিগত মৌলের ক্ষেত্রে এই এনথালপি বা এনার্জি অনেক বেশি হয়। প্রতিটি সারির মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক যদি বৃদ্ধি হতে থাকে, তাহলে তোমার কি হয়, অ্যাটোমাইজেশন এনথালপি মাঝ বরাবর সর্বাধিক হয়, তারপর কমতে কমতে থাকে, কমে বাড়ে, এরকম ব্যাপার আছে। তাহলে অ্যাটোমাইজেশন এনথালপি কাকে বলে জেনে নিয়েছি, যে যে কেলাসটা আছে সেই কেলাসের মধ্যে যে মৌলগুলো বা যে ধাতুগুলো আছে তারা নিজেদের মধ্যে খুব স্ট্রং বন্ডিং এ যুক্ত হয়ে থাকে। এখান থেকে তোমাকে যদি ভেঙে একটা মৌলকে বের করতে হয়, সেই এনার্জিটাকে অ্যাটোমাইজেশন এনথালপি, যাকে ডেল্টা এইচ এ দিয়ে চিহ্নিত করা হয়। এখানেও একই রকম গলনাঙ্কের মতো অ্যাটোমাইজেশন এনার্জি কার বেশি হবে, যারা মাঝে থাকবে, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টান। একই কারণ, যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে তত বেশি এরা স্ট্রং বন্ডিং করতে পারবে, তত ভালো কেলাস হবে, তত স্টেবল কেলাস হবে, সেই কেলাসটা থেকে অ্যাটমটাকে ভেঙে বের করে নিয়ে আসতে তত বেশি শক্তি লাগবে। এটা তাহলে একবার দেখে নেবে, অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার যেখানে থাকে বইয়ের শেষের দিকে, সেখানে কিন্তু এগুলো লেখা আছে, কোশ্চেন প্লাস অ্যান্সার, সেখান থেকেও কিছু কোশ্চেন আমি নিয়েছি। 3D সারির মৌলগুলির মধ্যে সবচেয়ে বেশি অ্যাটোমাইজেশন কার হবে বলো দেখি? 3D ক্রোমিয়াম। আর 3D সারির মধ্যে সবচেয়ে কম হবে কোন মৌলটার? জিঙ্কে সব থেকে কম হবে, ঠিক আছে। 3D সারির মধ্যে ক্রোমিয়াম মৌলটা সবচেয়ে বেশি হবে আর জিঙ্কের সবচেয়ে কম হবে, কারণ ক্রোমিয়ামে সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন আছে, আর জিঙ্কে সবচেয়ে বেশি যুগ্ম ইলেকট্রন আছে, সবই যুগ্ম। তারপর নেক্সট যে কোশ্চেনটা আমি লিখেছি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সন্ধিগত সারির বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধের বিশেষ পরিবর্তন ঘটে না কেন? অর্থাৎ ব্যাসার্ধ থেকে কোশ্চেন দিয়েছি আমি। তার মানে এবার তুমি যে পরের পয়েন্টটাই দেখবে, যেমন অ্যাটোমাইজেশনের পরে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে অ্যাটোমাইজেশন দিয়ে কোশ্চেন হলো পারমাণবিক ব্যাসার্ধ। এটা ভালো করে পড়বে, আমি বেশি কোশ্চেন দিতে পারিনি, কিন্তু পড়তে গিয়ে অনেক কোশ্চেন তুমি পাবে। যেমন একটা জিনিস দেখতে পারবে, এখানে কিছু ডেটা দেওয়া আছে, জুম করে একটু দেখে নাও।
স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর সমযোজী ব্যাসার্ধটা দিয়েছে। ধাতব ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। তো ধাতব ব্যাসার্ধই দেখো বা সমযোজী ব্যাসার্ধ দেখো, একটা জিনিস দেখবে যে পরমাণু ক্রমাঙ্ক যখন বাড়ছে তাহলে সন্ধিগত মৌলের ক্ষেত্রে ব্যাসার্ধটা কমছে। 1.44 থেকে 1.32, 1.32 থেকে 1.22, 1.17, 1.17, 1.17 আমি আন্ডারলাইন করেছি। আবার ধাতব ব্যাসার্ধ দেখলে দেখবে 1.26, 1.25, 1.25 প্রায় কাছাকাছি। এখানে তো সমযোজিতে দেখবে তিনটেই সমান 1.17, 1.17, 1.17। তারপর আবার একটু কমছে, আবার একটু কমছে, শেষের দিকে আবার বাড়ছে। আবার সেই শেষের দিকে দুটোকে আমি আন্ডারলাইন করেছি, মানে দাগ দিয়েছি। কপার আর জিঙ্কের ক্ষেত্রে হঠাৎ করে বাড়তে শুরু করে দিল, প্রথমে কমতে কমতে সমান হয়ে গেল, দিয়ে আবার বাড়তে বাড়তে বেশি বেড়ে গেল, সরি কমতে কমতে আবার বেশি বেড়ে গেল। আমরা জানি কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক ছোট হয়, আকার ছোট হয়, এটা আমাদের আগে এক্সপ্লানেশন আছে। আর এইখানে কিন্তু সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, সেই জন্য প্রশ্নটা আমি দিয়েছি যে পরমাণু ক্রমাঙ্ক বিশেষভাবে পরিবর্তন হয় না, বেশি বিশেষভাবে মানে ওই যে প্যাটার্ন মানে না, কমতে কমতে হঠাৎ সমান হয়ে গেল, আবার কমলো, আবার বাড়লো, তার মানে কি প্যাটার্ন মানছে না। পুরো কমবে নাহলে পুরো বাড়বে, তাহলে বুঝতে পারছো ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে। তাই পারমাণবিক ব্যাসার্ধ প্রথমে কমতে 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 এরকম কমতে কমতে হঠাৎ করে এরকম করে বেড়ে গেল, এরকম কার্ভ হয়েছে। কার্ভটা দেখবে এই এইটা যদি দেখো পরীক্ষার সময়, যদি এইটা শুধু দেখে চলে যাও তাহলে তোমার পুরো ব্যাপারটা মনে থাকবে। তাহলে এটা প্রথম সন্ধিগত সারি, দ্বিতীয়তে আর তৃতীয়তে, দ্বিতীয় আর তৃতীয় দেখো কাছাকাছি আছে, প্রথমটা একটু গ্যাপ আছে। অর্থাৎ আমি যদি বলি 3D সিরিজের মৌলগুলোর ব্যাসার্ধর তুলনায় 4Dটা বেশি, আর 4Dর তুলনায় কিন্তু 5D তত বেশি নয়। এটা নিয়ে পরে ডিসকাস করছি কোশ্চেনটা। প্রথমে আগে এখানে বলে দিই যে হঠাৎ করে স্ক্যান্ডিয়াম থেকে কমতে কমতে যাচ্ছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা গেল 1.17, ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও 1.17, আয়রনের ক্ষেত্রেও 1.17। তারপরে কি হলো, আবার কমলো, নিকেল কোবাল্টে কমলো, কপারের ক্ষেত্রে বেড়ে গেল 1.17, আর জিঙ্কের ক্ষেত্রে হয়ে গেল 1.25। কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে কি দেখা গেল, কোবাল্টে দেখা গেল 1.16, 1.15। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কিভাবে ব্যাখ্যা দিচ্ছে এটার, যে যত তোমার বাম দিক থেকে ডান দিকে যাবে প্রোটন সংখ্যা বাড়বে, 21, 22, 23, ক্রোমিয়াম 24, আয়রন 25, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, 27, 28, 29, 30। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, আর এদের অরবাইটাল গুলো কি ডি অরবাইটালে আবরণী প্রভাব কেমন, কম। তাহলে যখন তোমার ডি অরবিটাল গুলো আংশিক পূর্ণ থাকে, একটা করে ইলেকট্রন ফিল আপ হয়, তখন আবরণী প্রভাব কম। কিন্তু যখন পেয়ার্ড হতে শুরু করে তখন আবরণী প্রভাব বাড়তে শুরু করে। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আবরণী প্রভাব কম থাকে, কিন্তু 6, 7, 8, 9, 10 যদি হয় তখন আবরণী প্রভাব বেড়ে যায়। তাহলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে কিন্তু আবরণী প্রভাব একই থাকছে, তখন কি হচ্ছে, এদের ব্যাসার্ধগুলো প্রায় সমান থাকছে। দেখবে এদের অযুগ্ম ইলেকট্রন 5টা, এটাতে 6টা, 5টা, 4টে, মানে খুব বেশি অযুগ্ম ইলেকট্রনের পার্থক্য হচ্ছে না, কিন্তু এরপরে পেয়ার্ড হতে শুরু করছে। জিঙ্কের ক্ষেত্রে কি হবে, সমস্ত অরবাইটাল পেয়ার্ড হয়ে গেছে, তাই এদের কপার আর জিঙ্কের ক্ষেত্রে ডি অরবিটাল গুলো ফুলফিল থাকার জন্য আবরণী প্রভাব বেড়ে গেছে, তাই আকর্ষণটা কমে গেছে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে গেছে, ততটা ছোট করতে পারছে না আকারটাকে। আর একটা কথা, এখানে ডি অরবিটাল গুলো ফুলফিল থাকার জন্য ইলেকট্রন রিপালশন হয়, সেই জন্য আকারটা একটু বড় হয়ে যায়। জিঙ্ক আর
কপারের ক্ষেত্রে। এটা ভালো করে, খুব ভালো করে দেওয়া আছে বইতে, আমি যেটা লেখা আছে সেটাই বুঝিয়ে দিলাম। এই প্রশ্নটার অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা আছে এর থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম সারির ক্ষেত্রে এরকম ভাবে হচ্ছে, ঠিক আছে। এইটার থেকে দ্বিতীয় যে 3D সারি, এটা 3D তো 4D নিশ্চয়ই। আমরা জানি যে উপর থেকে ক্রোমিয়ামের থেকে মলিবডেনামের আকার তো অনেক বড় হবে, উপর থেকে নিচের দিকে গেলে আকার তো বড় হয়। তাহলে এর পরে যেটা আছে এটা তো আরো বড় হওয়ার কথা, তাই না? এইটার থেকে এটা বড় হয়েছে, ঠিক আছে, দিয়েছে এইখান থেকে এইখানে দিয়েছে এরকম ভাবে, কিন্তু এরপরে যেটা দিয়েছে সেটা কাছাকাছি দিয়ে দিয়েছে এরকম। তার মানে এদের আকার এত বড় হচ্ছে না, এদের আকার প্রায় একই থাকছে। কোশ্চেনটা কি দেবে? কোশ্চেনটা হচ্ছে 4D এবং 5D সারি মৌলগুলি ধাতব ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন? এটা একটা প্রশ্ন দিতে পারে। 3D এবং 5D সারির মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন, বা একটা কোশ্চেন এলিমেন্ট তুলে প্রশ্ন দিতে পারে। যেমন 4D সিরিজের একটা মৌল হচ্ছে জার্কোনিয়াম, ZR, পরমাণু ক্রমাঙ্ক 40। জার্কোনিয়ামের নিচেই আছে হাফনিয়াম, HF, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 72। এর 40, এর 72, আর এটা হচ্ছে 4D সিরিজ, এটা 5D সিরিজ। তাহলে তুমি দেখো নিজেই প্রোটন সংখ্যার পার্থক্য তো অনেক বেশি, এখানে 40টা, এখানে 72টা, 32টা প্রোটন বেশি আছে হাফনিয়ামে। আর অরবাইডাল যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই ডি আর এফ অরবাইডাল আছে, ডি অরবাইডাল আর এফ অরবাইডাল দুজনেরই আবরণীর প্রভাব কম। এই যে 32 পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গেল, যেমন আমি যদি তোমাকে এরকম করে যেতাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাহলে সোডিয়ামের থেকে পটাশিয়াম আকার অনেক বড়, পটাশিয়ামের থেকে রুবিডিয়াম আকার আরো অনেক বড়। তাহলে এইটার থেকে এটা বাড়ছে, আবার এটার থেকে এটা বাড়ছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, জার্কোনিয়ামের যে ওপরের মৌলটা আছে তার তুলনায় জার্কোনিয়াম ছোট, সরি আকারে বড়, কিন্তু জার্কোনিয়াম থেকে হাফনিয়ামের আকারটা প্রায় সমান হয়ে যাচ্ছে, যদিও প্রোটন সংখ্যা 32টা বেশি। এইটার কারণ হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। নাম শুনেছি? ডি অরবিটাল পড়বো, ডি ব্লক পড়বো, আর ল্যান্থানাইট সংকোচন পড়বো না, এরকম তো হতে পারে না। তাহলে ল্যান্থানাইট সংকোচন, আমরা জানি ল্যান্থানাইট সংকোচন কাকে বলা হয়। ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, এরা এফ ব্লক এলিমেন্ট, আর এফ অরবিটালের আবরণীয় প্রভাব নেই বললেই চলে। তাহলে যেহেতু জার্কোনিয়ামের থেকে যখন হাফনিয়ামে আসছি তখন ল্যান্থানাইট সংকোচন ঢুকে যাচ্ছে এখানে, জার্কোনিয়াম থেকে হাফনিয়াম, জার্কোনিয়ামে ল্যান্থানাইট সংকোচন নেই, কিন্তু হাফনিয়ামে ল্যান্থানাইট সংকোচন ঢুকে যাবে। তাহলে ল্যান্থানাইট সংকোচন যদি ঢুকে যায়, অর্থাৎ এফ অরবিটাল যদি প্রবেশ করে যায়, এফ অরবিটালে আবরণীয় প্রভাব প্রায় নেই, তাই প্রোটন সংখ্যা বেশি হলেও আকারটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। এত বেশি ছোট হয়ে যাচ্ছে যে প্রায় 4D সিরিজের আর 5D সিরিজের আকারটা প্রায় সমান হয়ে যাচ্ছে। জার্কোনিয়ামের 1.60 যতটা মনে পড়ছে, এটা 1.59, 1.60, 1.59, প্রায় কাছাকাছি, মানে প্রায় কাছা মানে সেম। তাহলে এই প্রশ্নটা দেয় জার্কোনিয়াম হাফনিয়ামের ধাতব ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন, বা সমান হয় কেন, 3D আর 4D আর 5D সিরিজের বেশি পার্থক্য হয় না কেন। এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, আর এই জার্কোনিয়াম হাফনিয়ামটা বেশি ইম্পর্টেন্ট, এটা দেখবে মানে চ্যাপ্টারের শেষে কোশ্চেন প্লাস অ্যান্সারে দেওয়া আছে। পরের কোশ্চেন হচ্ছে ক্রোমিয়াম এবং কপারের দ্বিতীয়, এবার আসছি আয়োনায়ন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি থেকে প্রশ্ন করছি, এটা একটু পড়ে নেবে। আমি পারমাণবিক ব্যাসার্ধ থেকে যে মেন দুটো প্রশ্ন হয় সেটা বলে দিয়েছি, এছাড়া আরো অনেক হতে পারে। সেগুলো ল্যান্থানাইট সংকোচন কাকে বলে, কোথায় দেখা যায়, ল্যান্থানাইট সংকোচনের কারণগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ক্লাস 11-এর প্রশ্ন। আয়নীয় ব্যাসার্ধ থেকে কিছু কোশ্চেন করতে পারে, এখানে কিছু আয়নীয় ব্যাসার্ধ থেকে অর্ডার দেওয়া আছে, একটু দেখে নেবে। আয়োনাইজেশন এনথালপি বা আয়নায়ন বিভব, আয়োনাইজেশন এনার্জি, সেখান থেকে প্রশ্ন বা সেটা আছে। এটা একটু বড় আছে, এটা একটু বড় আছে, একটু ভালো করে পড়বে। আমি মেন জায়গাগুলো বলে দিচ্ছি যেখান থেকে প্রশ্ন দেয় বা ইম্পর্টেন্ট, তোমরা বইটা পড়বে কিন্তু পুরোটাই।
এই দেখো দাগ দিয়েছি, গোল করেছি, এসব সব মানে সার্ভেটা ভালো করে করেছি, বুঝতে পারছো তো? তো তোমরা সার্ভেটা ভালো করে করবে, আমার থেকেও ভালো করবে আশা করি। রুকাইয়া যেন এবারে প্রশ্নগুলো আমাকে লিখে দিতে পারো, দেবে তো নাকি? হ্যাঁ দেবো বলছে যখন, তাহলে আমি ধরে নিচ্ছি তুমি দেবে। আচ্ছা রেকর্ডিংটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে এখানেই বন্ধ করে নেক্সট রেকর্ডিং এ যাচ্ছি। এটা 60 মিনিট হয়ে গেল। আয়নাইজেশন এনার্জিটা নেক্সট ভিডিওতে আমি বলছি।